আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। এই মুহূর্তে আপনাদের সামনে কথা বলতে চাই দিল্লি হামলায় বাংলাদেশ যোগ থাকলে কি হতে পারে, এই প্রসঙ্গটা নিয়ে আপনাদের সামনে এই মুহূর্তে কথা বলবো। আপনারা জানেন যে ভারতের রাজধানী দিল্লির সুপরিচিত এবং ব্যস্ততম এলাকা লালকেল্লার কাছে গতকাল সোমবার সন্ধেবেলা গাড়িতে বিস্ফোরণের ঘটনায় অন্তত 10 জন, গতকালকের খবর 10 জন। এটি সংখ্যাটা যেহেতু মুমূর্ষু, অনেক আহত আছে। আমরা যখন ভিডিওটা করছি তখন মৃতের সংখ্যা হয়তো আরো বেড়ে যেতে পারে, কারণ মৃতের সংখ্যায় ফুল স্টপ টানা যাচ্ছে না। সেই জায়গা থেকে ঠিক নিহত কত হয়েছে বলা কঠিন, আহত অসংখ্য। স্থানীয় সময় সন্ধে 7টা নাগাদ পুরনো দিল্লির চাঁদনি চক মেট্রো স্টেশনের কাছে একটি গাড়িতে এই বিস্ফোরণের ঘটনা ঘটে। তারপর আশপাশে আরো কয়েকটি গাড়িতে আগুন ধরে যায় এবং বেশ কয়েকজন পথচারী রাস্তায় লুটিয়ে পড়েন। তবে এটি কোনো সন্ত্রাসবাদী হামলার ঘটনা কিনা তা নিশ্চিত করে এখনো বলা যাচ্ছে না। দিল্লি পুলিশের পক্ষ থেকে এ বিষয়ে কিছু জানানো হয়নি। দিল্লি পুলিশ সূত্রে জানানো হয়েছে এই মুহূর্তে কোনো সম্ভাবনায় নাকচ করা হচ্ছে না। তবে সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের বিরুদ্ধে ভারতের শীর্ষ তদন্তকারী সংস্থার ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সির কর্মকর্তারা গতকাল সাথে সাথে ঘটনাস্থলে পৌঁছেছেন এবং তদন্তের কাজে দিল্লি পুলিশকে সহায়তা করছেন। এবং সাথে সাথে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ঘটনাস্থল পরিদর্শন করেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিস্ফোরণের ঘটনা নিয়ে অমিত শাহ নিজে ব্রিফ করেছেন বলে জানানো হয়েছে। দিল্লিতে একটা ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটলো এবং এই ঘটনার সাথে জঙ্গি যোগ যে নেই এটি উড়িয়ে দেওয়া যায় না। পাকিস্তানি জঙ্গি যোগ কিংবা বাংলাদেশ হয়ে কোনো জঙ্গি যুক্ত হয়েছে কিনা সেগুলো আসলে তদন্তের বিষয়। ভারত সরকার নিশ্চয়ই তদন্ত করছে, তদন্তে বেরিয়ে আসবে। আমার সংখ্যাটা অন্য জায়গায়। এই হামলার সাথে যদি কোনোভাবে বাংলাদেশ যুক্ত থাকে তাহলে বাংলাদেশের কপালে কি আছে সেই সংখ্যা ভেবেই আমার খানিকটা আত্মায় কেঁপে উঠছে বলতে পারেন। দিল্লিতে হামলার এই ঘটনার সাথে সাথে পাকিস্তান আকাশে রেড অ্যালার্ট জারি করেছে ইসলামাবাদ। সূত্র মারফত আরো জানা গেছে যে পাকিস্তানে সেনা, নৌ এবং বিমান বাহিনীকে বিশেষ সতর্ক থাকতে বলেছে সে দেশের সরকার। আপনাদের মনে আছে নিশ্চয়ই যে গত 22 এপ্রিল কাশ্মীরের পহেলগাঁয়ে জঙ্গি হামলা করে পাকিস্তানের লস্করের ছায়া সংগঠন TRF এর 4 জঙ্গি। সেই হামলার জবাবে 7 মে ভোর রাতে অপারেশন সিঁদুর অভিযান চালায় ভারত এবং গুড়িয়ে দেওয়া হয় পাকিস্তান ও পাক অধিকৃত কাশ্মীরের 9টি জঙ্গি ঘাঁটি। এরপর ভারত সীমান্তবর্তী রাজ্যগুলো, জনবহুল এলাকা ও সেনা ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালায় পাকিস্তান। সেই হামলা প্রতিহত করার পাশাপাশি প্রত্যাঘাত করে ভারত। তাতেই তছনছ হয়ে যায় পাকিস্তানের অন্তত 11র অধিক বিমান বাহিনী ঘাঁটি। পাকিস্তান তো রেড অ্যালার্ট জারি করে দিল, এদিকে ভারত দিল্লি, কলকাতা সহ ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ শহরে রেড অ্যালার্ট জারি করেছে। সীমান্তে রেড অ্যালার্ট জারি করেছে, বাংলাদেশ সীমান্তে রেড অ্যালার্ট জারি, পাকিস্তান সীমান্তে রেড অ্যালার্ট জারি, নেপাল সীমান্তে, যে নেপালে খুব একটা প্রতিরক্ষা ব্যবস্থা নিতে হয় না ভারতের, সেই নেপাল সীমান্তে পর্যন্ত রেড অ্যালার্ট জারি করেছে। আমি বাংলাদেশ যোগের কথা, বাংলাদেশ যুক্ততার কথা কেন বলছি? গতকাল যখন সন্ধে 7টা নাগাদ দিল্লির লালকেল্লার কাছে হামলা হলো, ঠিক গতকাল দুপুর বেলা টাইমস অফ ইন্ডিয়া একটি প্রতিবেদন প্রকাশ করেছে যেখানে বলা হচ্ছে যে পাকিস্তান ভিত্তিক জঙ্গি সংগঠন লস্কর-ই-তয়বার নেতা ও জাতিসংঘ ঘোষিত আন্তর্জাতিক সন্ত্রাসী হাফিজ সাইদ বাংলাদেশকে ভারতের ওপর হামলার নতুন ঘাঁটি হিসেবে ব্যবহার করার পরিকল্পনা করছে। এমন উদ্বেগজনক তথ্য পেয়েছে ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো। একটি প্রতিবেদনে বলা হয়েছে
পাকিস্তানের খায়েরপুর তামেওয়ালি শহরে 30 অক্টোবর অনুষ্ঠিত এক সমাবেশে লস্কর নেতা সাইফুল্লাহ সাঈদ ঘোষণা দেয় যে হাফিজ সাঈদ বসে নেই, সে বাংলাদেশ হয়ে ভারতের ওপর আক্রমণের প্রস্তুতি নিচ্ছে। সে আরো দাবি করে আমাদের যোদ্ধারা ইতিমধ্যেই পূর্ব পাকিস্তান বলছে বাংলাদেশে সক্রিয় আছে এবং তারা ভারতের অপারেশন সিঁদুরের জবাব দিতে প্রস্তুত। গোয়েন্দা রিপোর্টে বলা হয় সাঈদ তার এক ঘনিষ্ঠ সহযোগীকে বাংলাদেশ পাঠিয়েছে স্থানীয় তরুণদের জিহাদের নামে প্ররোচিত করতে এবং তাদের সন্ত্রাসী প্রশিক্ষণ দিতে। সেই বক্তব্যের ভিডিও ফুটেজে দেখা গেছে সাইফুল্লাহ প্রকাশ্যে ভারত বিরোধী উস্কানিমূলক ভাষণ দিচ্ছে। ভয়াবহ বিষয় হলো সমাবেশে অনেক শিশুকে উপস্থিত থাকতে দেখা গেছে, যা থেকে বোঝা যাচ্ছে এসব জঙ্গি সংগঠন ভবিষ্যতে নিয়োগের জন্য অপ্রাপ্ত বয়স্কদের মগজ ধরার চেষ্টা করছে। এই বক্তব্যগুলো আবারও প্রমাণ করছে যে পাকিস্তান রাষ্ট্রীয় কৌশলের অংশ হিসেবে সন্ত্রাসবাদকে ব্যবহার করছে এবং সীমান্ত অতিক্রম করে উগ্রবাদ ছড়িয়ে দিচ্ছে। সাইফুল্লাহ আরও দাবি করে যে পাকিস্তানের সেনাবাহিনী ইতিমধ্যেই ভারতের অপারেশন সিঁদুরের জবাব দিয়েছে এবং এখন আমেরিকা আমাদের পাশে আর বাংলাদেশ আবার পাকিস্তানের ঘনিষ্ঠ হচ্ছে। ভারতীয় গোয়েন্দা সংস্থাগুলো এখন পূর্ব সীমান্তে নজরদারি বাড়িয়েছে, কারণ আশঙ্কা করা হচ্ছে বাংলাদেশ হয়ে জঙ্গিদের অনুপ্রবেশের চেষ্টা হতে পারে। সংশ্লিষ্ট সূত্র জানায় বাংলাদেশ পাকিস্তান ঘনিষ্ঠতা ও নতুন সন্ত্রাসী হুমকি ঘিরে গোয়েন্দারা এখন বিশেষ সতর্ক অবস্থায় আছে। টাইমস অফ ইন্ডিয়ার রিপোর্ট, গতকাল দুপুরের সন্ধ্যায় ভারতে হামলা এবং ভারতীয় গোয়েন্দারা আশঙ্কা করছিল যে বাংলাদেশ হয়ে এই জঙ্গিরা ভারতে ঢুকে যেতে পারে। গতকাল দিল্লির লালকেল্লার কাছাকাছি এই হামলার সাথে কি বাংলাদেশের এই যে জঙ্গিরা, এই জঙ্গিদের যে আলাপ আলোচনা আমরা শুনছি যে বাংলাদেশ হয়ে তারা ঢুকবে, বাংলাদেশ হয়ে হামলা করবে, অপারেশন সিঁদুরের প্রতিশোধ নেবে, এই জঙ্গিরা যদি দিল্লি হামলার সাথে যুক্ত থাকে তাহলে বাংলাদেশের কি হতে পারে? বাংলাদেশের কপালে নির্ঘাত দুঃখ আছে। পাকিস্তান তো তাও প্রত্যাঘাত করতে পারে এবং খেয়াল করার বিষয় দেখুন যে জঙ্গি হামলা হয়েছে গতকাল সন্ধ্যায়, পাকিস্তানের কিন্তু রেড অ্যালার্ট জারি করা হয়েছে আকাশে। সেনা নৌ বিমান বাহিনীকে সতর্ক থাকতে বলেছে। পাকিস্তানের কি যোগসূত্র আছে? পাকিস্তানের যোগসূত্র থাকাটা অস্বাভাবিক কিচ্ছু নয়, কারণ পাকিস্তান রাষ্ট্রীয়ভাবে জঙ্গিবাদের চাষবাস করে। একই সাথে পরিবর্তিত বাংলাদেশের কথা যদি বলেন, গত বছর 5 আগস্ট পরবর্তী বাংলাদেশ, তাহলে বাংলাদেশকেও এখন যদি জঙ্গিবাদের চাষবাসকারী বলেন ভুল হবে না। জেলখানায় যে জঙ্গিরা বন্দী ছিল তাদেরকে ছেড়ে দেওয়া হয়েছে এবং বাংলাদেশে কোনো জঙ্গি নেই এমনটা বলা হয়েছে রাষ্ট্রীয় দায়িত্বশীল ব্যক্তিবর্গের মুখ থেকে। কাজেই বাংলাদেশেরও এখন জঙ্গিবাদের চাষবাস করা চাষি পাকিস্তান, বাংলাদেশ। এই অবস্থায় যদি বাংলাদেশের কোন রকম যোগসূত্র পাওয়া যায় তাহলে বুঝতেই পারছেন কি হতে পারে। আপনাদের মনে আছে যে গত 22শে এপ্রিল পহেলগাঁয়ে হামলা হলো। এই হামলা ঠিক 15 দিনের মধ্যে ভারত 6 মে দিবাগত মধ্যরাত 7 মেতে পাকিস্তানে হামলা করে জঙ্গি ঘাঁটি গুড়িয়ে দিল। 15 দিন লেগেছে। আজকে দিল্লি ঘটনার রেশ শেষ হতে 7 থেকে 10 দিন লাগবে। 7 থেকে 10 দিনের মধ্যে কোনোভাবে যদি বাংলাদেশ দিয়ে বা বাংলাদেশের সংশ্লিষ্টতা পায় এই জঙ্গি হামলায়, তাহলে আমাদের কপালে দুঃখ আছে। ভারত যদি এখানে অ্যাটাক করে, আমরা সেই অ্যাটাকটা প্রোটেক্ট করব, যে আমরা যে সুরক্ষা করব, আমাদের যে এয়ার ডিফেন্স বা কোনো ডিফেন্স করবার কোনো সুযোগ নেই, সেই সক্ষমতা আমাদের নেই। কি অবস্থায় ফেলে দিয়েছে ইউনুসগঞ্জ আপনি চিন্তা করুন। এখানে এই দেশে জঙ্গিবাদের চাষ করা হচ্ছে, এখন পাকিস্তানি জঙ্গিদের এখানে আশ্রয় দেওয়া হচ্ছে, যার কারণে পাকিস্তানি জঙ্গিরা কিভাবে বলছে, কোন সাহসে বলছে যে তারা পূর্ব সীমান্ত হয়ে, পূর্ব পাকিস্তান হয়ে, তারা বাংলাদেশ এখনো বলে না, পূর্ব পাকিস্তান হয়ে তারা ভারতে ঢুকে পড়বে।
ভারতকে ছেড়ে দেবে? ভারতের মে মাসে জারি করা অপারেশন সিঁদুর কিন্তু এখনো বন্ধ হয়নি, জারি আছে, সাময়িক বিরতি আছে। অপারেশন সিঁদুর ভারতের পশ্চিম সীমান্তে এবং ভারতের পূর্ব সীমান্তে একই সাথে চালু হয়ে যেতে পারে যদি খালি বাংলাদেশের সংযোগ পায়। আমি সেই চিন্তায় সত্যিই চিন্তিত, এবং আমি অনেকদিন ধরে এমন আশঙ্কার কথা বিভিন্ন ভিডিওতে বলছিলাম যে এবার যেটি ঘটাবে পাকিস্তান আমাদের এদিক দিয়ে ঘটাবে, কারণ আমাদের এদিক দিয়ে ঘটাবার ক্ষেত্র প্রস্তুত, এই মাটি প্রস্তুত, এই মাটির যে শাসক, দখলদার শাসক পেতে দিয়েছে পাকিস্তানকে, পাকিস্তানের জঙ্গি সংগঠনগুলোকে। কাজেই আমাদের কপালে আসলে দুঃখ আছে, এই দুঃখের অবসান নিশ্চয়ই হবে। ভারত পদক্ষেপ নিক। জঙ্গি যদি আমাদের এখানে জঙ্গিবাদের চাষবাস হয়, আমরা তো ব্যর্থ হয়ে গেছি, আমরা এগুলোকে রুখতে পারিনি, গত বছর ব্যর্থ হয়ে গেছি, কিন্তু এটা সাময়িক ব্যর্থ, এটাও বলতে চাই যে সাময়িক ব্যর্থ, আমাদের সফলতা আসবেই। 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যেভাবে ভারত আমাদের সহযোগিতা করেছে, আজকে 24-25-এর এই জঙ্গিদের নির্মূলে ভারত আমাদের সহযোগিতা করুক, আমরা সেটি প্রত্যাশা করি। শুনেছেন যে দিল্লিতে এরকম একটা দুর্ঘটনা ঘটে গিয়েছে? কিছুক্ষণ আগে নরেন্দ্র মোদী তিনি একটি ভাষণ দিয়েছেন জাতির উদ্দেশ্যে। সেই ভাষণে তিনি পরিষ্কার বলেছেন যে এই সন্ত্রাসবাদী কার্যকলাপের পেছনে যে দেশ, যে ব্যক্তি, যে সংগঠন, যেই হোক না কেন, তাদেরকে চরম শাস্তি দেওয়া হবে। এবার কোনো নিয়মের বেড়া জালে ভারতবর্ষ বাধা থাকবে না। এমনিতেই তো একটা অপরাধ ঘোষণা করা আছে, কোনো নিয়মের বেড়া জালে থাকবে না। নরেন্দ্র মোদীর এই স্টেটমেন্ট, যেটা conspirator will not be spared, Modi's stern warning after Delhi blast was। আপনারা কি দেখতে পাচ্ছেন? মনে হয় দেখতে পাচ্ছেন না। মোদির হচ্ছে এই বক্তব্য, মন গড়া কথা, গুজব ঘোষ, এই যে কথাগুলো এখানে দেওয়া আছে, সেগুলো কি বিরোধিতা করতে হবে বলেই বিরোধিতা করে আছেন? হ্যাঁ, জঙ্গি আমাদের দেশে নেই আমরা কখনো বলিনি, আমাদের দেশে প্রচুর জঙ্গি আছে, সব স্লিপার সেল, সব স্লিপার সেল। এই যে ডাক্তারি পড়েছিল আমাদের এখানে, আমাদের পয়সায় তো ডাক্তারি পড়েছিল, আমাদের পয়সায় ডাক্তারি পড়ে আমাদের খেয়ে দিয়ে আমাদেরই মারা প্ল্যান করেছে। এইবার যোগীজি যেরকম উত্তরপ্রদেশে করেন না, যোগীজি সেই রকম করতে হবে। যারা যারা ভারতবর্ষের মধ্যে থেকে এই সমস্ত করে তাদের চিহ্নিত করা হবে এবং বুলডোজার দিয়ে তাদের বাড়ি ভেঙে দাও, এবং আত্মীয় স্বজন যারা আছে সবকে তুলে নাও। যেটা করে উত্তরপ্রদেশকে ঠান্ডা বানিয়ে দিয়েছেন আমাদের যোগী আদিত্যনাথ। কোন দেশ করেছে, কোন সংগঠন করেছে, এখনো কিছুই জানা যায়নি। শুধু ড্রাইভারের একটা ছবি পাওয়া গেছে, সে ডাক্তার, সে কোন হসপিটালে কাজ করতো পেহেলগামের, সেই হসপিটালের ছবিও মিডিয়া বার করেছে, তাদের ইন্টারভিউ দেখাচ্ছে। খুব শান্ত ছেলে ছিল, কারোর সঙ্গে কথাবার্তা বলতো না, সারাক্ষণ বই নিয়ে আর মোবাইল নিয়ে পড়ে থাকতো। তার যে চাচি মানে কাকিমা, তার ইন্টারভিউ হচ্ছে, তিনি বলছেন এত ভালো ছেলে হয় না, আমরা তো কল্পনা করতে পারি না। এই যারা স্লিপার সেলে থাকে না,
একটা ডাক্তারি পড়তে গেলে যথেষ্ট বুদ্ধিমান হতে হবে। মেরিটোরিয়াস না হলে পরে তো ডাক্তারি পড়া যাবে না। এই মেরিটোরিয়াস যারা আছে, যারা ডাক্তারি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার আগে যে পরীক্ষাটা দিতে হয়, সেই পরীক্ষাটা হচ্ছে অত্যন্ত কঠিন পরীক্ষা। সেই পরীক্ষাটায় পাশ করে, ডাক্তারিটা পাশ করে, ডাক্তারি করতে করতে নিজের সুন্দর জীবনটাকে মৌলবাদের দিকে ঠেলে দিল। কিভাবে তাদেরকে ব্রেন ওয়াশ করা হয়েছে, এগুলো ভারতবর্ষের পয়সাই তো গেছে। একটা ডাক্তার বানাতে কত খরচা হয় একটা সরকারের, বা যে কোনো দেশের সরকারের খবর নেবেন, একটা ডাক্তার বানাতে কত খরচা হয় আর কত নোয়া হয়, দেখবেন সরকারি পয়সা বেশি গেছে তার পেছনে। ওই প্রথম 4 বছর 5 বছরে যে খরচাটা হয়। এই আবার চীনে গিয়ে পড়ে এসেছিল, চায়নায় গিয়ে ডাক্তারি পড়ে এসেছিল। নামটা আমার এই মুহূর্তে মনে পড়ছে না, ঝটপট স্টোরি ডেভেলপ করছে, নামটা মনে পড়ছে না। বোধাই ঘোষ আচ্ছা, কোন পত্রিকার সাংবাদিক? আমি ছিলাম সাংবাদিক, এক সময় ছিলাম। সাংবাদিকতা তো দন্তের সহ জানেন না, কোন পত্রিকার সাংবাদিক? সাংবাদিক দেখেছেন কখনো চোখে? কোন পত্রিকার সাংবাদিক? অশিক্ষিত মূর্খের দলগুলো এখানে এসে ভিড় করবে। তো যাই হোক, এরা সব জামাতি লোকজন, সমস্ত এসে এইখানে এসে বিরক্ত করবে। তো আপনাদের দেশে যে আপনারা যেভাবে ভুগছেন, আমরা কিন্তু সমানভাবে ভুক্তভোগী। আমাদের দেশের, আমি বিবিসিতে ছিলাম ভাই, এখানে আনন্দবাজার বাদ দিয়ে সব কাগজেই কাজ করেছি, বাংলা। আর কিছু জানার আছে? হ্যাঁ, না পড়াই ভালো, ঠিকই বলেছেন, না পড়াই ভালো। এগুলো আসে বিরক্ত করার জন্য। তো এই যন্ত্রণা যেমন আপনারা ভুগছেন, আমরা এতগুলো বছর ধরে ভুগছি। এবং আমি যখন ওই মন্তব্যটা করেছিলাম যে কেন মোদিজি মেরে হাড়গোড় ভেঙে একেবারে শেষ করে দিল না, সেই সময় কিন্তু আমার দেশ থেকে অনেক কুমন্তব্য এসছে, যারা বিজেপি সমর্থক। আমি তো বিজেপি সমর্থক না, আমি ভারতবর্ষী হিসেবে ভারতবর্ষের সমর্থক। আমি দেশপ্রেমিক, দেশের বিরুদ্ধে কিছু হলে আমি কথা বলবো, এবং আমাকে কেউ চুপ করাতে পারবে না। এই যদি বাংলাদেশ হয় তার বিরুদ্ধে বলবো, আফগানিস্তান হলে আফগানিস্তানের বিরুদ্ধে বলবো, শ্রীলঙ্কা হলে শ্রীলঙ্কার বিরুদ্ধে বলবো, এবং স্বয়ং নরেন্দ্র মোদী হলে তার বিরুদ্ধেও আমি বলবো। যে সেদিন যদি উনি ওইটা করতেন, সাপের মাথা কেটে দিতেন, আজকের এই দিন দেখতে হতো না। তাই আমি সেদিনকে বলেছিলাম যে আর কত রক্ত ঝরলে তবে আপনার ঘুম ভাঙবে। আমার হেডিং ছিল এইটা, পুরোনো ভিডিও দেখবেন। রক্ত ঝরলো, এখন উনি বলছেন যে আমি সমস্ত দেখে নেব, যে দেশ, যে সংগঠন, যে ব্যক্তি ছাড়বে থাকবে, তাদের কাউকে ছাড়বো না। আরে যখন মে মাসে যখন আমরা আক্রমণ করলাম, সেটা যদি কন্টিনিউ করতাম আমরা, যদি তখন মেরে পাট পাট করে দিতাম, সবই তো ভেঙে দিয়েছিলাম। আসল মারো হচ্ছে মাথাকে, মাথা হচ্ছে এই যে পাঞ্জাবি যে সেনানায়ক,
মানে পাকিস্তানের কথা বলছি, পাঞ্জাবি সেনা নায়ক যেটা আছে এখন আসিফ মুনির, সে একটা বক্তৃতায় বলেছিল ওপেনলি, তার সেনা বাহিনীর একটা এতে অনুষ্ঠানে সে ওপেনলি বলেছিল যে হিন্দু মুসলমান একসঙ্গে থাকতে পারে না, দ্বিজাতি ভিত্তিতে আমাদের দেশ গঠন হয়েছে, আমরা এই দ্বিজাতীয় ভিত্তি আমরা বজায় রাখবো। হিন্দুরা হলো কাফেরের জাত, তাদেরকে মারাই আমাদের ধর্ম। কোন ধর্মে লেখা আছে আপনারা আমায় বলুন, আমায় যারা বাজে কথা বলছেন তারাও বলুন, আপনারা যদি সৎ মুসলিম হয়ে থাকেন আপনারা আমাকে বলুন, আমাদের ধর্মে তো নেই, আপনাদের ধর্মে কি লেখা আছে? আমি বিশ্বাস করি প্রত্যেকটা ধর্ম কিন্তু শান্তির কথা বলে, কোন ধর্ম কিন্তু হিংসার কথা বলে না। কিন্তু ধর্মের অপব্যাখ্যা আমাদের দেশেও হয়েছে, সব দেশেই হয়েছে। কিন্তু এই যে ধর্মের অপব্যাখ্যার এই যে একটা অন্য মোড়, যা হিন্দুদের ইহুদিদের বেঁচে থাকার অধিকার নেই, হিন্দু আর ইহুদি মারাটা হচ্ছে জান্নাতে যাওয়ার প্রধান পথ। এই যে এরা মারলো না, এদের মারায় কিন্তু এদের কেউ যায় আসে না, এরা মাথার মধ্যে এদেরকে ঢুকিয়ে দেওয়া হয়েছে তুমি যে মরছো, মরে সোজা জান্নাতে যাবে। সেখানে 62 ফুটের হুড আছে, মধুর নদী বয়, থুতু ফেললে জল মিষ্টি হয়ে যায়, অনেক এসব আছে। দুধ কি নদিয়া, শাহেদ কি নদিয়া, এসব অনেক কিছু আছে, বোঝানো হয়, হুজুরেরা বোঝান। আমরা তো আর হুজুরের কাছে যাইনি, হুজুরের কাছে পড়াশুনো করিনি। তবে আমি ব্যক্তিগতভাবে বিশ্বাস করি প্রত্যেকটা ধর্ম কিন্তু মানুষকে মানবতার কথা শিখিয়েছে। সে হিন্দু ধর্ম বলুন, মুসলমান ধর্ম বলুন, আপনার খ্রিস্টান ধর্ম বলুন, জৈন ধর্ম বলুন, বুদ্ধিজম বলুন, আপনি যে ধর্মই বলুন না কেন, আমার নামে যারা বাজে কথা লেখেন তারাও বা আপনার বলুন না, বাজে কথা লিখে আপনারা বলুন হ্যাঁ আমাদের ধর্মে এটা লেখা আছে, আপনি লিখুন। আপনি লিখতে পারবেন না, কারণ আমি জানি আপনার ভেতরে যে আত্মাটা রয়েছে সে আত্মাটা কিন্তু বিশুদ্ধ মুসলিম আত্মা। আপনি যে কোনো কারণে হোক আমাকে সহ্য করতে পারেন না বা আমার বিরোধিতা আপনি করেন, অনেকেই আছেন আমার কথা সহ্য হয় না, বিরোধিতা করেন, বিরোধিতা করার অধিকার আপনার আছে, আপনি বিরোধিতা করুন। কিন্তু মনে মনে আপনি প্রকৃত মুসলিম হলে আপনি কখনো হিংসার আশ্রয় নেবেন না। আপনি লেখার মাধ্যমে প্রতিবাদ করছেন, কিন্তু আপনি এসে কিন্তু আপনি আমাকে একটা চড় মারতে আসবেন না। অন্তত বাংলাদেশের মানুষ তো নয়ই, বাংলাদেশের মানুষ একটা অন্য জাত রয়েছে, তারা আর যাই করুক, বাংলাদেশের মানুষের একটা জাত আছে, পাকিস্তানের মতো না। বা সেন্ট্রাল এশিয়াতে আপনি দেখুন সব মুসলমানকে কাটছে, কেউ শিয়া সুন্নির নামে কাটছে, কেউ শিয়া দেওবন্দির নামে কাটছে, কেউ সুন্নি তার দেওবন্দির নামে কাটছে, কেউ দেওবন্দি আবার এর নামে কাটছে। মানে আপনাদের হাজারটা সমস্ত, আমাদের যেমন হিন্দুদের যেমন অনেকগুলো কাস্ট ফাস্টের ব্যাপার রয়েছে, মুসলিমদের ওরকম রয়েছে, একে অপরকে কেটে বেড়াচ্ছে। আমরা নিজেদের মধ্যে আমরা নিজেরা শান্তিতে বাস করছি, আপনারাও এতদিন শান্তিতে বাস করেছেন, কিন্তু এই যে পাকিস্তানের বাহিনী এসে আপনাদের দেশটাকে এই যে দখল করে আপনার দেশটা অস্থির করে দিল, এটাকে যারা যারা সাপোর্ট কেউ কি করেন, যারা করেন
আজকের দিনে তারা ভবিষ্যৎ চিন্তা করছেন না, যে ভবিষ্যৎটা কোথায় গিয়ে আপনাদের দাঁড়াবে। দেশটা ধ্বংস হয়ে যাবে দাদা। দেশটা থাকলে আপনি থাকবেন, আর দেশ যদি না থাকে আপনিও থাকবেন না, আপনার ধর্মও থাকবে না। সুতরাং সবার উপরে কিন্তু দেশ। আজকে যা হচ্ছে সবাই দেখতে পাচ্ছেন। কোন রকমে যদি একবার বাংলাদেশের নামটা জড়িয়ে যায়, তাহলে আন্দাজ করুন কি হতে পারে। একবার আন্দাজ করুন। আমি আশা করব যে যতই বাকতাল্লা কষুক না কেন, অন্তত বাংলাদেশ মিলিটারি অন্তত এই কাজটা করতে দেবে না। কারণ বাংলাদেশ ডিফেন্সে অনেক বুদ্ধিমান অফিসার রয়েছেন, তারা কিন্তু খোলা ময়দান পাক বাহিনীকে ছেড়ে দেবে না। এই যে আপনার দেশে এখন যে ওই নৌবাহিনী প্রধান এসছেন না, যখন এই ভারত পাকিস্তান যখন আক্রমণ করেছিল, তখন সমস্ত জাহাজ আর দুটো ডুবোজাহাজ সব এনে গোয়াদার পোর্টের ভেতরে ঢুকিয়ে দিয়েছিল ভয়ের চোটে। কারণ ভারত যদি মারে, জাহাজ যদি ডুবিয়ে দেয়, তারা এসছে আপনাদের বাঁচায়। যে নিজের দেশের শত্রু আক্রমণ হলে পালিয়ে যায়, সে এসছে আপনার দেশে আপনাকে বাঁচানোর জন্য। আসলে আপনাকে বাঁচানোর জন্য আসেনি, এসছে আপনাকে বিপদে ফেলার জন্য। যখন বুঝবেন তখন অনেক দেরি হয়ে যাবে। বারবার বলছি, যদি দেশ থাকে তাহলে আপনি আছেন, আপনি থাকলে আপনার ধর্ম আছে, না হলে কেউ নেই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমি এখানে আজকে শেষ করছি। সন্ধ্যাবেলা পারলে 6:30টায় আমি আবার আসবো। আজকে নমস্কার।